কলা কলা বাগান এটা আমাদের। এরকম মোটা মোটা কলা ঝড়ের জন্য এদিকে পাশে বাঁশ দিয়ে রেখেছে এরকম। আর এই দেখো আমাদের কলা, কতগুলো কলা, আর কলাগুলো পেকে পেকেও গেছে। আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা এই যে দেখলেন, আজ একটু অন্যভাবে আমার ভিডিওটি শুরু করলাম। এখানে আমার ছেলে আজ কলার বাগানে এসেছে। ও কিন্তু এই কলাগুলো দেখে সত্যি খুব খুশি হয়েছে। আর শুধু আমার ছেলেই নয়, এখানে আমি নিজেও আজ খুব খুশি যে আমি এত সুন্দর কলা তৈরি করতে পেরেছি। এটি আমার রঙিন কলা, অনেকে যেটি রঙিন সিঙ্গাপুরি বলে থাকেন। তো সেই কলাটি চাষ করেছিলাম আমি বিগত বছর। তবে এখানে আমার একটি চ্যালেঞ্জ ছিল বলতে পারেন, কারণ চ্যালেঞ্জটা হলো এটাই, আমাদের যে মাটি, এই মাটিতে এই কলা চাষের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। অসুবিধা বলতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে যখন আমি ছোট ছিলাম। এবং আমার বাবাও বলেছিল যে এই কলা চাষ না করাই ভালো, এখানে গাছে প্রচুর রোগ আসে, যেটি আপনার সিগাটোকার আক্রমণ বলতে পারেন। তো তারপরেও আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এই কলা চাষ করেছি। তো সেক্ষেত্রে আমি কিন্তু আজ খুব খুশি যে এত সুন্দর কলা আমি তৈরি করতে পেরেছি, বা আজ আমার বাবাও কিন্তু খুব খুশি হয়েছেন। তো আমার এখানে যে জমির পরিমাণ ছিল সেটি ছিল মোটামুটি 40-42 শতক মতো জমি। তো আমি সামনে আরও কিছুটা জমি বাড়াবো। তো যাই হোক, তো আমি বিগত বছর কিভাবে এই রঙিন কলা চাষ করলাম, কখন কোন সার ব্যবস্থাপনাগুলো আমি আমার এই জমিতে রেখেছিলাম, সেই সকল বিষয়গুলো নিয়েই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং তার পাশাপাশি আলোচনা করব এই কলা চাষের ক্ষেত্রে কোন কোন অসুবিধাগুলো আমার সম্মুখীন হতে হয়েছে, বা সেই সমস্যাগুলোকে কিভাবে আমি কাটিয়ে উঠেছি সেগুলো আপনাকে বলবো। তবে বর্তমানে আমি যা খরচের হিসাব, সেই হিসাব অনুযায়ী দেখছি আমার খরচ কিছুটা বেশি এসছে। তো সেক্ষেত্রে আমরা যদি চাই এই খরচটা কিছুটা কম করে আনতে পারি। কিন্তু যদি দেখা যায় এই যে রঙিন কলা, এই কলাটি প্রথম বছর যে পরিমাণ খরচ হয়, পরবর্তী বছর থেকে কিন্তু আর সেই রকম খরচ আসে না, খরচ অনেকটাই কম আসে। তো আমরা শুধু এক বছরের খরচ হিসাব করেই কিন্তু সেটাকে জাস্টিফাই করা ঠিক হবে না। কারণ এই যে রঙিন কলা আমরা যদি হিসাব করি, তাহলে 2 বছরে 3 বার কিন্তু আমরা এখান থেকে কলা পেতে পারি। তো সেখানে এই রঙিন কলা আপনি একবার যদি লাগান, তাহলে মোটামুটি যদি আপনি ঠিকঠাক মতো যত্ন পরিচর্যা নিতে পারেন, তাহলে 4 বছর পর্যন্ত কিন্তু আপনি আপনার বাগানটি রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফলন পেতে পারেন যদি পরিচর্যা ঠিকঠাক থাকে। তো যাই হোক, আজ এই যে আমি কলা চাষের উপরে যে ভিডিওটি করছি, এখানে A to Z ইনফরমেশন দেওয়ার আমি চেষ্টা করব এই কলা চাষ নিয়ে, বিশেষ করে রঙিন কলা চাষ যেটি আমি করেছি এই কলা চাষের উপরে। তো ভিডিওটা অনেকটাই বড় হতে পারে, তো আমি চাইবো আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে হয়তোবা আপনাদের অনেকটা উপকারে লাগবে যারা কলা চাষ করছেন বা কলা চাষ করতে চাইছেন তাদের ক্ষেত্রে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি A to Z রঙিন কলা চাষ নিয়ে। তো সবার প্রথমে বলি, এখানে এই যে আমি কথাগুলো বলবো বা আপনাদেরকে যে বিষয়গুলো জানাবো, সেখানে ডেট টু ডেট, অর্থাৎ আমি একদম তারিখ ধরে কখন কোন কাজটি করেছি, কখন জমিতে সার প্রয়োগ করেছি, সেই বিষয়গুলো একদম ডেট ধরে আপনাদের বলবো। এবং তার পাশাপাশি আমার কত খরচ এসছে সেই সার ব্যবস্থায় বা সেই কাজের ক্ষেত্রে বা আমার জমির সেই পরিচর্যার ক্ষেত্রে, সেটিও আপনাদের তুলে ধরব। তো সবার প্রথমে আমাকে যেটি করতে হয়েছিল সেটি হচ্ছে এই রঙিন কলার আর মোথা আমাকে আনতে হয়েছিল। সেই মোথাগুলো আমাদের পাশের গ্রাম থেকে একটু দূরে, সেখান থেকে আমাকে নিয়ে আসতে হয়েছিল। তো সেটি নিয়ে এসেছিলাম আমি 20-12-2023 সালে। এই যে আমার কলার জমিটি দেখছেন, এই জমিতে তখন ফুলকপির চাষ করছিলাম। সবেমাত্র 2-1টি গাছ আমার কাটা পড়েছিল সেই সময় বলতে পারেন। এবং
আমি আমার পুরনো যদি আপনারা ভিডিও দেখেন, সাথী ফসল হিসাবে আমি ভিডিও করেছিলাম গত বছর, সেখানেও কিন্তু আমি দেখেছিলাম যে আমার এই ফুলকপির জমিতে আমি কলার মোথা সবেমাত্র বসিয়েছি সেই অবস্থায়। তো যাই হোক, 20/12/2023 সালে আমি এই কলার মোথাগুলোকে তুলে নিয়ে আসি এবং আমার এই ফুলকপির জমির মধ্যেই আমি এই কলাটিকে বসিয়েছিলাম একটা সাথী ফসল হিসাবে। কারণ তখন ছিল ঠান্ডা ওয়েদার, আর যেই সময় কিন্তু আপনার কলার মোথা বসানোর পর কিন্তু গাছ কী হবে, গাছগুলো বের হবে না। তো সেই কারণে কপির জমি অর্থাৎ পরিষ্কার হতে হতে, অর্থাৎ কপি কাটা শেষ হতে হতে কিন্তু আপনার যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যে এই যে মোথাগুলো থাকবে, মোথাগুলো নতুন শিকড় তৈরি হয়ে আপনার মোথার থেকে আপনার যে গাছ, সেই গাছটি বেরোতে শুরু করবে। তো সেই কারণে আমি এই 23 সালের যেটি ডিসেম্বরের 20 তারিখ, তখন আমি এই মোথাগুলো আমার জমিতে বসাই। এবং এই যে আমি কলার মোথাগুলো নিয়ে এসেছিলাম, বা অনেকে পোট বলে থাকে, অনেকে গাছ বলে থাকে, যাই হোক, এই যে মোথাগুলোকে নিয়ে আসার জন্য যে খরচটা আমার হয়েছিল 1700 টাকা মতো, সেটা আমার লেবার চার্জ। এবং আমি মোথা এই যে আমার জমিতে বসিয়েছিলাম, এই বসানোর জন্য আমার খরচ হয়েছিল 2500 টাকা মতো। এরপরে আমি কিন্তু এই কলার উপরে আর কোনো লক্ষ্য দেইনি, বা লক্ষ্য দেওয়ার প্রয়োজন পড়েনি, আগেই বলেছি, কারণ তখন শীতকাল, আর তখন কিন্তু এই কলার যে গাছ সেটি কিন্তু বের হবে না। তো এরপরে যখন আমার কপি কাটা শেষ হয়ে গেল, জমি পরিষ্কার হয়ে গেল, তখনও কিন্তু কলার মোথা বের হয়নি। সেটি হচ্ছে আপনার 15/1/2024 সাল, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখে আমি এই জমিতে ডলোমাইট সিটি দিয়েছিলাম, যেটি আমার জমির বলতে পারেন পিএইচ লেভেলকে ঠিক করবে অনেকটা। সেই কারণে এখানে ডলোমাইট দেওয়া হয়েছিল। এবং ডলোমাইট কতটা দিয়েছিলাম না, 2 কুইন্টাল, অর্থাৎ 200 কেজি। এই ডলোমাইটের জন্য আমার খরচ এসেছিল 1520 টাকা। এবং ডলোমাইট দেওয়ার পরে এই জমিটি আমি কি করি, কুপিয়ে দিই। যেহেতু আমার এখানে চাষ দেওয়ার তো কোনো স্কোপ নেই, আমার কলার মোথা বসানো আছে, তো সেই কারণে আমি জমিটি কুপিয়ে দিই। আপনার এই জমি কুপিয়ে দেওয়ার জন্য আমার খরচ এসেছিল 2000 টাকা। এবং পরবর্তীতে নেক্সট মান্থ আপনার 13 ফেব্রুয়ারি 2024 সালে যখন সবেমাত্র যে গাছ বের হতে শুরু করেছে, তখন কতটা হবে আপনার 6 ইঞ্চি 7 ইঞ্চি মতো এক একটা গাছ তৈরি হয়েছে। সেই অবস্থায় আমি এই জমিতে দিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, যেটা কেঁচো সার বলে, সেই কেঁচো সার ভার্মি কম্পোস্ট। এখানে আমি ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম 2 কুইন্টাল, অর্থাৎ 200 কেজি, যার জন্য আমার খরচ এসেছিল 1600 টাকা। এবং তার সাথে দিয়েছিলাম খোল, সর্ষের খোল 1 কুইন্টাল, যার খরচ এসছে আমার 2800 টাকা। এটা দেওয়ার পরে আমি জলসেচ দিয়ে দিই। জলসেচ দেওয়ার পরে আমি এই জমিতে আর কোনো রকম কোনো পরিচর্যা বা কিছুই নেইনি। তার পরবর্তীতে 20 মার্চ অর্থাৎ 20/3/2024 সালে পুরো জমিটাতে যখন গাছ মোটামুটি আপনার কতটা হাইট হবে, আপনার ওই 18 ইঞ্চি 20 ইঞ্চি হাইট বা তার থেকে একটু বেশি, সেই অবস্থায় জমিতে যে পোড়া ওষুধ বলে, আমরা সকলেই বলি যে পোড়া ওষুধ, ঘাস পোড়া ওষুধ, সেই পোড়া ওষুধ স্প্রে করে দিই, শুধুমাত্র গাছের গোড়াটা যাতে না লাগে সেই অবস্থায় রেখে। এবং ওই গাছের গোড়াটা আমরা লেবার দিয়ে পরিষ্কার করে দিই। তো তার দরুন এই পোড়া ওষুধ স্প্রে করা এবং গোড়া পরিষ্কার করার দরুন আমার মোটামুটি খরচ এসেছিল 500 টাকা মতো। এরপরে তার 2 দিন পরে, 2 দিন না 3 দিন পরে আর কি, 3 দিনের দিন 23/3/2024 সালের আমি এই গাছে স্প্রে করেছিলাম 19-19-19, যেটি ওয়াটার সলিউবল আমরা এনপিকে পাই, এবং তার সাথে M45 অর্থাৎ ম্যাঙ্কোজেব, এবং একটা কীটনাশক, সেটা কি না প্রোফেক্স সুপার। কারণ এই গাছে একটা বিষয় আমি লক্ষ্য করলাম আমার প্রথম থেকে, সেটা হচ্ছে এই গাছে প্রচুর পরিমাণে লেদা পোকার আক্রমণ হয়, আর যেটা আপনার যে মাছ পাতা থাকে সেই মাছ পাতাকে খেয়ে নষ্ট করে। তো আপনাদেরকে সবসময় কিন্তু বিশেষ করে এই রঙিন কলা চাষের ক্ষেত্রে এই লেদা পোকার আক্রমণ ঠেকাতে হবে, না হলে কিন্তু মাছ পাতা খেয়ে তারা নষ্ট করে দেবে। তো সেই কারণে
আমাকে তখন এই একটা কীটনাশক কিন্তু এর সাথে স্প্রে করতে হয়েছিল। তবে একটা বিষয় আমি দেখলাম, আমি যেই সময় লাগিয়েছি তার থেকে আমার এই হারভেস্ট করা পর্যন্ত আমি কিন্তু বিটেল পোকার আক্রমণ দেখতে পাইনি। কারণ বিটেল পোকার আক্রমণটা আমি বিশেষ করে এই বর্তমানে দেখছি। এই বর্তমানে আমার এখন তো নভেম্বর চলছে, এখন দেখতে পাচ্ছি যে বিটেল পোকার আক্রমণ। তো যাই হোক, এর পরবর্তীতে 25/3/2024 সালে আমি এই জমিতে বলতে পারেন প্রথম রাসায়নিক সার ব্যবস্থা রেখেছি। এবং সেখানে রাসায়নিক সার কি রেখেছি? সেখানে রাসায়নিক সার নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া 25 কিলো, আপনার ফসফেট 100 কিলো এবং পটাশ 25 কিলো, তার সাথে সালফার 2 কিলো এবং অর্গানিক কার্বন আপনার 1 কিলো। এই যে আমি ইউরিয়া ব্যবহার করেছি তার খরচ মোটামুটি আপনার পড়েছে 150 টাকা মতো, এবং ফসফেটের দাম পড়েছে আপনার 1100 টাকা মতো, পটাশের দাম পড়েছে আপনার 800 টাকা মতো, এবং 2 কিলো সালফার নিয়েছিল আমার 110 টাকা, এবং 1 কিলো অর্গানিক কার্বন নিয়েছিল 160 টাকা। এই খরচটা আমার এসেছিল। তো এই সারগুলোকে আমি মিক্সার করে আমি কিন্তু এই আমার পুরো জমিটা ছিটিয়ে দিই। এখানে আমি একটা এক্সট্রা খরচ করেছিলাম, সেটি হচ্ছে জমিতে মাটি টেনে মিডিল বরাবর মাটি টেনে গাছের গোড়ার দিকে দুদিকে দিয়ে দিয়েছিলাম। সেই মাটি টানাটা কবে করেছিলাম না, সার দেওয়ার 2 দিন পরে, অর্থাৎ 27/3/2024 সালে আমি এই জমির মাটি টেনে গাছের গোড়ায় দিয়েছিলাম, এবং তার দরুন আমার খরচ এসেছিল 3000 টাকা। তো এর পরবর্তীতে 5/4/2024 সালে গাছে আমি হিউমিক অ্যাসিড 19-19-19 NPK এবং টাটা রোগার আমি স্প্রে করেছিলাম। এখানে হিউমিক অ্যাসিড আমার গাছের শিকড় বৃদ্ধির কাজ করবে, এবং 19-19 NPK 19-19 যেটি গাছের গ্রোথ হিসাবে কাজ করবে, এবং একটা কীটনাশক রেখেছিলাম। প্রথমে বলেছি লেদা পোকার আক্রমণ খুব হচ্ছিল, তাই মাঝে মধ্যে আমাকে কীটনাশক স্প্রে করতে হচ্ছিল। এরপরে 20/4/2024 সালে আমি এই জমিতে শুধুমাত্র গাছের গ্রোথের জন্য ইউরিয়া সার ব্যবহার করি 15 কিলো, এবং তার সাথে আমি মিশিয়েছিলাম ক্যালসিয়াম নাইট্রেট 2 কিলো। কারণ কলা গাছের ক্ষেত্রে আপনার ক্যালসিয়ামের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। কারণ আমরা সকলেই জানি যে কলার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, আর যেহেতু কলার মধ্যে আমরা ক্যালসিয়াম পাই, সেক্ষেত্রে অবশ্যই এই কলা গাছ কিন্তু ক্যালসিয়াম মাটি থেকে প্রচুর পরিমাণে গ্রহণ করে, আর তার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম কিন্তু অবশ্যই জমিতে দিতেই হবে। ক্যালসিয়াম সালফার এই দুটো কিন্তু কলা চাষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন, কারণ কলা গাছের ক্ষেত্রে বা কলা চাষের ক্ষেত্রে এই ক্যালসিয়াম এবং সালফার যেটি আছে এর ভূমিকা অনেকটা। তো যাই হোক, এখানে আমি ইউরিয়া এবং ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করেছিলাম। এই ইউরিয়ার আমার খরচ এসেছিল 100 টাকা, এবং ক্যালসিয়াম নাইট্রেট 2 কিলো যার খরচ এসেছিল 100 টাকা। এর পরবর্তীতে আমি 1 মাস পরে এই জমিতে আবার সার ব্যবস্থাপনা রেখেছিলাম, সেটি হচ্ছে 20/5/2024 সাল। আমি এই জমিতে ব্যবহার করেছিলাম সর্ষের খোল 1 কুইন্টাল, এবং তার পাশাপাশি নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া 20 কিলো, ফসফেট 1 কুইন্টাল এবং পটাশ 20 কিলো। তো এখানে আমার খরচ এসছে সর্ষের খোলের জন্য 2800 টাকা, ইউরিয়াতে 120 টাকা, ফসফেট 1100 টাকা এবং পটাশ 640 টাকা। এবং এর সাথে আমি আবার ব্যবহার করেছিলাম ক্যালসিয়াম নাইট্রেট, যেটি আমি এখানে ব্যবহার করেছিলাম 3 কিলো, এবং যার খরচ এসেছিল আমার 150 টাকা। এই যে এই সার ব্যবস্থা আমি রেখেছিলাম আপনার মে মাসের 20 তারিখে, এবং ঠিক তার পরপরেই আমার গাছের হাইট তখন মোটামুটি 3 থেকে 3.5 ফুট, এবং মাঝে মধ্যে বৃষ্টি হতে শুরু করলো। এই বৃষ্টি হওয়ার কারণে জমিতে ব্যাকটেরিয়ার আক্রমণ হতে শুরু করলো। আর এটি কোন ব্যাকটেরিয়া না, এটি হচ্ছে আরউইন ব্যাকটেরিয়া, যেটি আপনার এই সিঙ্গাপুরি ভ্যারাইটির যত রকমের কলা আছে এই কলার ক্ষেত্রে বেশি দেখা যায়। এছাড়া আপনার সবরি কলা ক্ষেত্রে দেখতে পাবেন। এছাড়া আরও বিশেষ কিছু কলার ক্ষেত্রে এই আরউইন ব্যাকটেরিয়ার সমস্যা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায়। তো আমার এই জমিতেও কিন্তু এই আরউইন ব্যাকটেরিয়ার সমস্যা কিন্তু আমি দেখতে শুরু করলাম। তো তখন
বলতে পারেন খুব ভয় হতে লাগলো যে একের পর এক গাছ হঠাৎ করে এক প্রকারে ঝিমিয়ে ঝিমিয়ে তারপরে মারা যাচ্ছে। তো এই আরোইন ব্যাকটেরিয়ার জন্য আমি কি করলাম, সবার প্রথমে যেটি করলাম সেটি হচ্ছে ড্রেঞ্চিং করলাম। আমি অলরেডি আমার চ্যানেলে কিন্তু আমি এই আরোইন ব্যাকটেরিয়া সম্পর্কে ভিডিও দিয়েছিলাম সেই সময়। তো ড্রেঞ্চিংয়ে আমি কি রেখেছিলাম হচ্ছে রোকো, যার মধ্যে আছে থায়োফেনাইট মিথাইল, ব্লাইটক্স, যার মধ্যে আছে কপার অক্সিক্লোরাইড এবং ভ্যালিডামাইসিন। এই তিনটিকে মিশিয়ে আমি কি করলাম, গাছের গোড়ায় গোড়ায় ড্রেঞ্চিং করতে শুরু করলাম। প্রথম অবস্থায় আমি 3 থেকে 4 দিন পর পর দুবার স্প্রে করলাম, তারপরে 7 দিন পর পর দুবার স্প্রে করলাম। তার পরবর্তীতে এই আরোইন ব্যাকটেরিয়ার সমস্যাটা আমার কেটে গেল এবং তার পাশাপাশি কিছু গাছে আমি দেখেছিলাম যে আরোইন ব্যাকটেরিয়ার সমস্যা এসছিল, তাও যে গাছটি মূল গাছটি নষ্ট হয়ে গেল, কিন্তু তার পাশে আমার বলতে পারেন আরও একটি পোর্ট বেরিয়ে এসেছিল, সেই গাছটিও কিন্তু আমি বাঁচাতে পেরেছিলাম এই ড্রেঞ্চিং করার পরে। তো বর্তমানে কিন্তু সেই গাছে এখনো কলা আসেনি, কিন্তু গাছ এখন সুস্থ আছে এবং পরবর্তীতে কলা আসবে। তো যাই হোক, এটাকে ছিল আমার প্রথম সমস্যা বলতে পারেন এই রঙিন কলা চাষের ক্ষেত্রে। এই সমস্যাটা আমি যখন কাটিয়ে উঠলাম, আমি এই জমিতে যে পরবর্তীতে যে সার ব্যবস্থাপনা রেখেছিলাম সেটি হচ্ছে 15/7/2024 সালে। সেই 15/7/2024 সালে যে সার ব্যবস্থা আমি রেখেছি সেটি হচ্ছে 100 কেজি সর্ষের খোল, 25 কেজি ইউরিয়া, 100 কেজি ফসফেট এবং 30 কেজি পটাশ। এখানে একটা বিষয় দেখুন, আমি কিন্তু সবসময় মিক্সচার সার, যেটি আমরা বাজারে খুচরো মিক্সচার সার ইউরিয়া, ফসফেট, পটাশ, সিঙ্গেল সুপার ফসফেট, যেটা এই মিক্সচার সারগুলোকে ব্যবহার করছি। এখনো কিন্তু দানাদার সার কিন্তু আমি ব্যবহার করিনি। তবে পরবর্তীতে যেটা বোঝা গেল, তার আগে বলিনি, আমি এই যে সার ব্যবস্থা রেখেছিলাম যে সর্ষের খোল, ইউরিয়া এবং ফসফেট এবং পটাশ, এতে আমার খরচ আসছিল খোলের জন্য 2800 টাকা, ইউরিয়ার জন্য 150 টাকা, ফসফেটের জন্য 1100 টাকা এবং পটাশের জন্য 960 টাকা। তো যাই হোক, এবার বলি, সেটি হচ্ছে আমি যেহেতু এখানে মিক্সচার সার ব্যবহার করছিলাম, এর কারণে আমরা বিশেষভাবে কিছু কিছু জমির ক্ষেত্রে দেখি বা কিছু কিছু ফসলের ক্ষেত্রে দেখি রোগের আক্রমণ কিন্তু বেড়ে যেতে পারে যদি সেই ছত্রাক বা ব্যাকটেরিয়ার ওয়েদারটা ঠিক মতো পেয়ে যায়। তো এখানে দেখুন, দুবার আমি সার ব্যবস্থাপনা রেখেছি। এর আগে আমি বলেছি যে আরোইন ব্যাকটেরিয়া আমার আক্রমণ হয়েছিল, ঠিক তার আগেই কিন্তু আমি একটা সার ব্যবস্থাপনা রেখেছিলাম, সেখানে মিক্সচার সার ব্যবহার করেছি। আর এই যে 15/7/2024 সালে যখন আমি সার ব্যবস্থাপনা রাখলাম, এর পরবর্তীতে ওয়েদারটাও কিন্তু ঠিক সেরকমই, যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। আর যেই বৃষ্টি শুরু হয়ে গেল তখন কি হলো, সিগাটোকার আক্রমণ শুরু হয়ে গেল। তাহলে আমাদেরকে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমরা যখন বর্ষার ওয়েদার দেখব, আমরা কিন্তু মিক্সচার সার ব্যবহার জমিতে কম করব, আমরা তখন দানাদার সার ব্যবহার করব। এই ভুলগুলো কিন্তু আমার হয়েছিল। তো যাই হোক, আশা করি আপনারা ভুলটা করবেন না। তো যেই আমি মিক্সচার সার ব্যবহার করলাম, তার 2 দিন পরেই বৃষ্টি শুরু হয়ে গেল এবং বৃষ্টি যেই শুরু হয়ে গেল, সিগাটোকার আক্রমণ শুরু হলো। এবং এই সিগাটোকার আক্রমণ হওয়ার কারণে একটা বিশাল কিন্তু ক্ষতি হয়ে যায় গাছের ক্ষেত্রে, বিশেষ করে কলা গাছের ক্ষেত্রে। আমরা প্রথমেই বলেছি যে সিগাটোকা পানামা, এবং তার পাশাপাশি আমরা এবছর দেখলাম আরোইন ব্যাকটেরিয়া। এই যে রোগগুলো না, এই রোগগুলো কলা চাষের ক্ষেত্রে ভীষণ ভয়ানক একটা রোগ বলতে পারেন। তো যাই হোক, যেই সিগাটোকার আক্রমণ শুরু হয়ে গেল, তখন আমি এই জমিতে স্প্রে করলাম আমার কলা গাছে। আমি সম্পূর্ণ পাতায়, নিচের পাতা, উপরের পাতা, সব পাতাতে স্প্রে করে দিলাম কি না, ব্লাইটক্স, যার মধ্যে কপার অক্সিক্লোরাইড আছে, টিল্ট, প্রপিকোনাজল যে টেকনিক্যাল টিল্ট, এবং ভ্যালিডামাইসিন। সবার প্রথমে স্প্রে করলাম এটা, এবং ঠিক তার 5 দিন পরে স্প্রে করলাম কি অ্যামেস্টার টপ, সেনজেন্টা কোম্পানি, এবং তার সাথে ভ্যালিডামাইসিন 3%। প্রথমে ব্লাইটক্স, টিল্ট, ভ্যালিডামাইসিন, 5 দিন পরে অ্যামেস্টার আর ভ্যালিডামাইসিন। যে স্প্রেটা করলাম, আমার এই সিগাটোকার আক্রমণ কিন্তু কি হয়ে গেল, থেমে গেল, বলতে পারেন এক প্রকারে বন্ধ হয়ে গেল, আর কিন্তু দেখা গেল না। এর পরবর্তীতে আমি নেক্সট মান্থ 10/8/2024 সালে আমি এখানে দানাদার সার 15-15-15 NPK, যেটি আমরা সুফলা বলে থাকি, সেই সুফলা ব্যবহার করলাম। সুফলা কতটা ব্যবহার করলাম, আপনার 100 কিলো।
এবং এই যে 10/8/2024 যে সুফলা ব্যবহার করছি, তখন সবেমাত্র কলার মোচা বের হতে শুরু করেছে, কেবল গাছ ফুলছে সেই অবস্থায়। কিন্তু যখন দেখলাম তখন আমরা কি করলাম, এই এনপিকে 15-15-15 সুফলা ব্যবহার করছি এবং যার খরচ এসেছিল আমার 2800 টাকা। এবং তার পরবর্তীতে আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, নিম্নচাপ শুরু হয়ে গেল। এবার আবার আমরা সিগাটোকার আক্রমণ কিন্তু আমার এই জমিতে দেখতে পেলাম। এবার দেখুন, এখন কলার কাঁধি বের হয়ে গেছে। এখন যদি সিগাটোকাকে আঁকতে যাই, আমরা কিন্তু এর আগে যে টিল্ড ব্যবহার করেছিলাম এই সিগাটোকার জন্য এক বলতে পারেন খুব অসাধারণ ছত্রাকনাশক, কিন্তু যেহেতু কলার কাঁধি বেরিয়ে গেছে এখন কিন্তু আর ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে সেই সময় আমি যেটি করেছিলাম, অ্যামিস্টার টপ প্লাস ভ্যালিডামাইসিন এই দুটোকে স্প্রে করেছিলাম। প্রথমে 3 দিন পর পর 2 বার, তারপরে 5 দিন পর 1 বার স্প্রে করার পরে এই যে সিগাটোকার আক্রমণ কিন্তু আমার অনেকটাই কম হয়ে গেল। এরপরে কলা মোটামুটি আপনার কাঁধি পড়ে গেছে, কলা এখনো মোটা হয়নি সেই অবস্থায়, অর্থাৎ 9/4/2024 সাল সেই অবস্থায় কি করলাম না, প্রতিটা গাছের গোড়ার দিকটা আমরা ইউরিয়া সার ছিটিয়ে দিলাম এবং সেখানে ইউরিয়া সার দিলাম আপনার 50 কিলো, যার খরচ এসেছিল আমার 300 টাকার মতো। এবং তার পরবর্তীতে কলাটি একটু যখন মোটা হতে শুরু করলো সেই অবস্থায় আমি এখানে আরেকবার সার ব্যবস্থা রেখেছিলাম, সেটি হচ্ছে 10/7/2024 সালে ইউরিয়া 50 কিলো এবং সর্ষের খোল 50 কিলো। এবং যেখানে আমার খরচ এসেছিল ইউরিয়া 300 টাকা এবং সর্ষের খোল 1400 টাকা। এবার বলি, এই যে কলার কাঁধি বের হওয়ার পরে এখানে কলা মোটা করার জন্য কিন্তু আমি পুরো সময়টাতে 3 থেকে 4 বার আমি স্প্রে করেছিলাম কলা মোটা করার জন্য ওষুধ। তো কলা মোটা করার জন্য কোন কোন ওষুধগুলো স্প্রে করতে হয় সেটি কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু সম্পূর্ণ ডিটেল আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে কলা চাষের প্লে লিস্টে গিয়ে আপনারা কলা চাষের উপর ভিডিওগুলো দেখতে পারেন। তো যাই হোক, এখানে সেই বিষয়টি বললাম না। তো আমি এই যে টোটাল প্রক্রিয়ায় সার ব্যবস্থায় কত খরচ এসছে আমি কিন্তু বলে দিয়েছি, এবং তার পাশাপাশি এই যে টোটাল আমার কলা চাষে আমি যে ওষুধগুলো স্প্রে করেছি সেই ওষুধগুলোর উপরে আমরা যদি একটা খরচ ধরি, মোটামুটি 1500 টাকার মতো খরচ কিন্তু আমার এসছে। তো সেক্ষেত্রে প্রিয় কৃষক ভাইরা, আমরা এই যে কলা চাষে আমি যদি দেখি যে আমার খরচ এসছে টোটালে 35,250 টাকার মতো। তবে এখানে যদি আমরা ধরি যে প্রথম এই যে কলার মোথা তোলা, মোথা বসানো এবং জমিতে ডলোমাইট দেওয়া, বা আপনার পরবর্তীতে যে জমির গাছের গোড়ায় মাটি দিয়েছিলাম, নালা করেছিলাম, এই খরচগুলোকে বাদ দিলে আমরা এখানে মোটামুটি 7 থেকে 8,000 টাকা কিন্তু খরচ কম দেখব। এবং তার পাশাপাশি এখানে আরেকটি খরচ আছে, সেটি হচ্ছে এই সিঙ্গাপুরি ভ্যারাইটির কলাগুলো, গাছগুলো নরম হয়, সহজে ভেঙে যায়। তাই এই গাছগুলোতে কিন্তু আমরা বলি পেলা বাঁধানো বা ঠেকনা দেওয়া, যে যাই বলুন, এই কাজটি কিন্তু করতে হবে। তো আমি আমার জমিতে কিন্তু আমার নিজের বাঁশের ঝাড় আছে, তো আমি সেই ধরুন আমি কিন্তু বাঁশ কেটে সমস্ত গাছগুলোতে কিন্তু পেলা দিয়েছিলাম। তো তার খরচটা কিন্তু আমি এখানে ধরিনি। তো এই কারণে ধরিনি, কারণ এটা শুধু এই 1 বছরের খরচের মধ্যে তো নয়। এই বাঁশটি আপনি কিন্তু যদি ভালোভাবে রেখে দিতে পারেন, 4 বছর না হোক অন্তত 2 বছরও আপনি নিয়ে যেতে পারবেন ভালোভাবে। তো যাই হোক, সেই খরচটা ধরলাম না। এছাড়া অনেকে কি করে না, ওই লাইলনের যে দড়ি পাওয়া যায় সেই দড়ি দিয়ে একটি গাছের সঙ্গে আরেকটি গাছ বেঁধে খুব ভালোভাবে গাছটাকে ঠেকনা দিয়ে রাখে, যাতে গাছটি পড়ে না যায়, গাছটি ভেঙে না যায়। তো যে যেভাবে সম্ভব সেটা করতে পারে। তো আমার প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমি এই রঙিন কলা চাষের একটি সিক্রেট আপনাদেরকে বলবো, যে কাজটি করলে আপনারা আপনাদের এই কলার চাষে 3 গুণ খরচ, অর্থাৎ বলতে পারেন যদি আপনার 100 টাকা খরচ হয় তাহলে আপনার 30 থেকে 35 টাকা খরচের মধ্যে কিন্তু আপনি কলা চাষ করতে পারবেন। তাহলে কিভাবে করবেন না, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো এবং সেটি প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাবো। তবে তার আগে বলি, এই যে সিক্রেট আজ পর্যন্ত কখনো আপনারা শোনেননি বা কখনো দেখেননি আমি বলতে পারি, এবং এই সিক্রেটটি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ যে কথাটি বলবো এটি অ্যাপ্লাই তখনই করতে পারবেন যখন আপনি কলা চাষে আপনি একই জমিতে 2 বছর 3 বছর কলা গাছ রাখতে চাইছেন সেই ক্ষেত্রে। তো সেই গুরুত্বপূর্ণ কথাটা কি, সেটি হলো আমরা যখন আমাদের বাগান থেকে কলা হারভেস্ট করব, সেই সময়
এই যে কলার গাছ থেকে যেখান থেকে কাঁধিটি বেঁকে ঝুলে পড়েছে, আমরা ঠিক সেই উপরটা থেকে কাটবো, অর্থাৎ পুরো গাছটা কিন্তু আমরা রেখে দেব। সেই গাছটাকে কিন্তু আমরা নষ্ট করব না। আমরা বেশিরভাগ কৃষকেরা কি করি, যখন আমরা কলাকে হারভেস্ট করে নিয়ে যাই, আমরা পাশে যে গাছটি রাখতে চাই সেই গাছটি থাকলো বা সেই মোথাটি থাকলো, আমরা কি করি, এই যে পুরনো যে মূল গাছটি সেই গাছটিকে আমরা তুলে ফেলি বা আমরা সেটিকে কেটে দিই গোড়ার থেকে। তো এই কাজটি কখনো করবেন না যদি আপনারা এই সুন্দর একটি রেজাল্ট পেতে চান। সেটি কি? সেটি হচ্ছে আমাদের এই যে গাছ, এই গাছটির মধ্যে কিন্তু প্রচুর খাবার স্টোরেজ আছে। শুধু কলা গাছের ক্ষেত্রেই নয়, সমস্ত রকম গাছের কাণ্ডের মধ্যে কিন্তু তার খাবার স্টোরেজ থাকে। তাহলে আমরা যদি এই পুরো গাছটিকে রেখে দিই, এরপরে কি হবে চলুন আপনাদেরকে আমি দেখাই যে আমার এই বর্তমানে গাছের পরিস্থিতি কি আছে। এখানে দেখুন, এই যে আমি যে পটটি রেখেছিলাম, এই পটটি কখন রেখেছিলাম না, যখন আমি এই গাছটি থেকে কলা হারভেস্ট করে নিয়ে গেছি, তারপরের থেকে আমার এই সাইডের পটটি রাখা হয়েছে এবং পাশের আমি যে পটগুলো ছিল বা মোথাগুলো ছিল সেগুলো তুলে ফেলেছি। শুধু একটা বা কোনো জায়গায় দুটো করে আমি গাছ রেখেছি, বাদবাকিটা আমি তুলে ফেলেছি। এবং এই যে পুরো গাছটি, এই গাছটি কি হচ্ছে, উপর থেকে আস্তে আস্তে পচতে পচতে নিচের দিকে নামছে। আর যেহেতু ও উপর থেকে পচতে পচতে নিচের দিকে নামছে, অর্থাৎ উপরের থেকে যে খাবারগুলো থাকছে সে খাবারগুলো গাছের নিচের দিকে নামতে শুরু করেছে। এবং যেহেতু ওই যে মূল গাছ, সেই গাছের সঙ্গে এই যে বর্তমান গাছটি তৈরি হচ্ছে, এর কিন্তু একটা কানেকশন আছে। সে কি করছে, ওইখান থেকে খাবারগুলো নিয়ে নিয়ে এ বাড়তে শুরু করেছে। আমার এই গাছগুলো দেখছেন, এই গাছগুলোর বয়স সবে মাত্র 1 মাস 5-7 দিন বয়স হয়েছে। অর্থাৎ আমি এখান থেকে কলা হারভেস্ট করেছি, যেগুলো দেখছেন এগুলো 1 মাস 5-7 দিন হবে। তো গাছগুলোর চেহারা দেখুন। কিন্তু আমি যখন প্রথম কলা চাষ করেছি, অর্থাৎ প্রথম গাছ বসিয়েছিলাম, মোথা বসিয়েছিলাম, এই হাইটের গাছ আনতে আমার সময় লেগেছিল। আমার কতটা সময় না, মোটামুটি মাটির থেকে গাছ বের হওয়ার পরে 4 থেকে 5 মাস, সেখানে আমাকে 2-3 বার আমাকে সার ব্যবস্থা রাখতে হয়েছিল। কিন্তু এই যে 1 মাসের মধ্যে এই গাছের চেহারাটা দেখুন। এরপরে আমি এখনো মোটামুটি দিন 15 পরে এই জায়গায় জলসেচ দিয়ে সার ব্যবস্থা দিলেই গাছ কিন্তু সম্পূর্ণভাবে গ্রোথ নিয়ে নেবে। তাহলে আমি কিন্তু প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাতে পারলাম যে এই গাছটি রাখার, অর্থাৎ যে মূল পুরনো গাছটি, সেটি যদি সম্পূর্ণ আপনি রাখেন তাহলে তার লাভটা কি। তো এই কাজটি কিন্তু যদি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক খরচ কিন্তু আপনাদের বেঁচে যাবে। অর্থাৎ মোটামুটি বলতে পারেন 2-3 বার যে সার ব্যবস্থা জমিতে রাখতে হয়, সেই 2-3 বার সার ব্যবস্থা আপনাদেরকে রাখতে হবে না। এর পরবর্তীতে মোটামুটি আপনি যদি 2 বার থেকে জোর হলে 3 বার যদি সার দিতে পারেন আর জমিতে পুরো কলা হারভেস্ট করা পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনারা সম্পূর্ণ আপনি এখান থেকে ফসল তুলতে পারবেন। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কতটা লাভ আপনি করতে পারছেন। তো কৃষক ভাইরা, এরপরে যেটি নিয়ে বলবো সেটি হচ্ছে, দেখুন আমরা সকলেই কিন্তু লাভের জন্য চাষ করি, আর কলা চাষের ক্ষেত্রেও অবশ্যই আমরা লাভ করতে পারবো বা আমাদের লাভ হবে এই আশা রেখেই কিন্তু আমরা চাষ করি। তবে সবার মনেই প্রশ্ন যে তাহলে আমি এখান থেকে কত লাভ করলাম। দেখুন, এবছরে কলার বাজার প্রচণ্ড খারাপ, সেই কারণে আমার খুব একটা বেশি লাভ হয়নি। তবুও এখানে যা খরচ করেছি সেই হিসাবে যদি আমি ধরি, তাহলে আমার এখানে মোটামুটি 400-র উপরে গাছ ছিল। আমার সব দিয়ে এখান থেকে যদি আমি বাদ দিই, মোটামুটি 350 গাছ যদি আমি ধরি যে আমি কলা বিক্রি করেছি, তাতে বেশি করেছি, আমি 350 গাছ ধরি এবং সেটাকে যদি আমি 150 টাকা গড়ে হিসাব করি, তাহলে বুঝতে পারছেন যে এখান থেকে কতটা লাভ হতে পারে। এছাড়া আমি গত বছর দেখেছি যে এক কাঁধি কলা আপনার 300 টাকার উপরে বাজার ছিল। তো সেক্ষেত্রে এবছর অনেকটাই কম। যাই হোক, কখন কীরকম বাজার যাবে সেটা কারোরই জানা নেই। তবে যদি আমরা ভালো ফলন করতে পারি সেক্ষেত্রে লস খুব একটা হয় না, তবে লাভ হয়তো কমের মধ্যে হলেও আপনার কিছু লাভ হবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে আমি ভিডিওটি করেছি, আমি বলবো না যে আমি যেরকমভাবে এই কলা চাষ করেছি আপনারা সেই একইভাবে কলা চাষ করুন। তবে আমি চাইছি যে আপনারা কলা চাষের উপরে কিছুটা ধারণা তৈরি করুন যে সার ব্যবস্থা কীরকম হতে পারে বা কীরকম রাখতে হবে, বা কোন কোন রোগগুলো আপনার সামনে আসতে পারে, কোন কোন সমস্যাগুলো আপনার সামনে আসতে পারে, সেই সমস্যাগুলোকে কাটিয়ে কিভাবে উঠতে হবে, সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি।
তো যদি ভিডিওটি দেখে আপনাদের কিছুটা উপকারে আসে বা যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।